নমস্কার। পোস্ট এডিটের আমাদের যে নতুন এপিসোডে আবার আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন একজন অভিনেতা যাকে আপনারা দেখেছেন, অবশ্যই দেখেছেন তাকে বিভিন্ন কাজে। সিআইডিতে তো দেখেছেনই। আমার সঙ্গে আজকে আছেন জয় ভট্টাচার্য। জয়দা, আপনাকে আমাদের শোতে স্বাগত জানাই। প্রথমেই জিজ্ঞেস করবো যে যেটা আমরা দেখি যে দীর্ঘদিন ধরে যারা অভিনয় করেন তাদের লাইফের একটা ব্যাপার থাকে যে তারা খুব ডিসিপ্লিন হওয়ার সুযোগ পান না, কারণ তাদের কাজটাই এমন, শিফটিং এর ব্যাপারগুলো এরকম ভাবে চেঞ্জ হতে থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে আমি জানি আপনি খুব ডিসিপ্লিন। হ্যাঁ, এই যে দীর্ঘদিন অভিনয় করবার পরে ওই যে ডিসিপ্লিন লাইফ লিড করা, এটা কিভাবে সম্ভব হলো? মানে নিজেকে এই শৃঙ্খলায় বাঁধলেন কি করে? এটা আসলে সবটাই শুরু হয় বেসিক শিক্ষা থেকে। মানে আমার থিয়েটারের গুরু ছিলেন গান্ধীগারের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, গৌতম হালদার, দেবশঙ্কর হালদার, তারপরে দেবেশদা। তো দেবেশদা না বা এই গৌতম হালদার এরা প্র্যাকটিস করাতো। আমাদের যখন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে ক্যাম্প হতো থিয়েটারের, তখনও ওই ভোরবেলায় উঠে আমাকে ফুটবল খেলাতো, দৌড় করাতো। আচ্ছা, ফিজিক্যাল ফিটনেসটা ইম্পর্টেন্ট ছিল। এবং তারপরে যে বছর মার্শাল মার্শো আসে এখানে, তখন ওনার এক স্টুডেন্ট ছিলেন উইলিয়াম ফেডরিক। উনি, আমি খুব ফিজিক্যাল অ্যাক্টিং করতে ভালোবাসতাম, যেটা নর্মালি সিআইডি তো বোঝা গেছে, বা আমি যে ওই ফাইট করতাম বা করতাম, তো এটা সব উইলিয়াম ফেডরিক উনিও কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতেন। এবং এরা সবাই মাথার মধ্যে ঢুকিয়েছিল যে অভিনয় করতে গেলে শুধু অভিনয় রং মানে মেকআপ করে অভিনয় করলেই হবে না, তোমাকে নিজের শরীরের পা থেকে মাথা অব্দি যত্ন করতে হবে। এবং সেটা রিলিজিয়াসলি আমি মেনে যাচ্ছি, মানে এখনো অব্দি। ভোরবেলায় ওঠা, রাত্রিবেলায় যদি শুট থাকে তখন খাওয়া বন্ধ করে দেওয়া, সন্ধ্যে 6টা, 6:30, 7টার পরে আর না খাওয়া। তো মানে এই যে লাইফস্টাইলটার কথা বলছেন, সাধারণত এটা আমরা বিদেশিদের ক্ষেত্রে বা ব্রিটিশদের ক্ষেত্রে, মানে টু বি প্রিসাইজ, তাদের ক্ষেত্রে লক্ষ্য করি যে তারা খুব ওই টাইম গুলো মেনটেন করেন। তারা একটা টাইমের পরে আর ডিনার করেন না, বা তাদের ব্রেকফাস্টটা খুব হেভি করেন বা এতে। আর আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা সত্যি খুব বিরল। খুব দু একজন মানুষ ছাড়া আমরা খুব একটা মেনটেন করতে দেখি না। তো এই যে মেনটেন করবার পরে কাজের টাইমিং এর সঙ্গে কখনো এগুলো ক্ল্যাশ করে না? না, কখনো করে না। আমি একটা কথা প্রথমে কনরাইট করি, সেটা হচ্ছে যে আমরা শুরুতেই কোনো উদাহরণ দিতে গেলে আমরা ব্রিটিশদের কথা বলি বা ইউরোপের কথা বলি। অ্যাকচুয়ালি আমরাই তো এটাকে ইনহেরিট করি। আমাদের সন্ন্যাসীরা, আমাদের যারা পাহাড়ে থাকে, তারা তো 5:30, 6টা, 6:30টার পরে জলগ্রহণ করতেন, কিন্তু অন্ন গ্রহণ করতেন না। একটা টাইম স্প্যানে খেতেন বা এ করতেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, তো আমরা এটাকে ইনহেরিট করি। আমাদের নিয়মের মধ্যেই এটা আছে যে আমরা এই সময় খাবো, এই সময় খাবো না, বা এটা খাবো না। আমরা মেনটেন করি। আমাদের শরীর খারাপ হলে জেলুসিল খেয়ে নিলাম বা এই করে নিলাম না, খাওয়াটা। আচ্ছা, শুটিং এর বিষয়ে এবার আমি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি তো শুটিং এ রান্না করা কোনো খাবার খাই না। আচ্ছা, আমি যদি না খাই তো না খাই, শুকনো কিছু ফল টল খেয়ে নিই যদি দূরে কোথাও থাকে। আদারওয়াইজ আমি আমার খাবারটা ক্যারি করি অলওয়েজ, শুরু থেকে শেষ অবধি। যখন আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম তখনও আমি দামি ছিলাম, হিরো তখনও একজন নাম করা হিরো। যখন আমি তারপরে পরবর্তীকালে যখন কাজ করেছি, তখন দু একটা ইনসিডেন্ট হতে পারে যে হ্যাঁ আজকে জামাইদার এই খাবারটা ভালো, খাবার। আদারওয়াইজ কেউ বলতেও পারবে না যে আমি কোনদিন নিজের খাবার ছাড়া বাইরের খাবার খেয়েছি। মানে এই যে একটা জিনিস মেনটেন করা তো খুব কষ্টের। মানে আমরা বাঙালি যারা, তাদের তো এই রসনা তৃপ্তির জন্য আমাদের ব্যাপারটা থাকে, মানে আমরা কিছু খাবার দেখলে না খেয়ে থাকতে পারি না, মানে যেটা আমাদের হয়। তো সেইটা যে এই অভ্যেসটা, যে এটাকে কন্ট্রোল করা, এর জন্য আমার আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি কি কোনোভাবে মানে মেডিটেশন বা এইসবের মধ্যেও করেন ব্যাপারটা? আমি মেডিটেশন করি, আমি রেগুলার এখনো জিমে যাই। তার থেকেও বড় কথা, আমি প্রতিদিন চাষ করি। আপনি বলতে পারেন কলকাতা শহরে চাষের জায়গা কি। আমি ফ্ল্যাট বাড়িতে থাকি। আমি থাকি কলকাতা শহর থেকে 20 কিলোমিটার 22 কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে। আর সেখানে আমি আমার নিজেরই মাছ, নিজের সবজি, নিজের সবকিছু আমি নিজের মানে আপনি চাইলে আমি আপনাকে আমার চাষের জিনিসপত্র পাঠিয়ে দেবো, বা আপনি খেতে চাইলে আমি চাইবো, কারণ আমার দর্শকরা নিশ্চয়ই দেখতে চাইবেন। মানে আমি আপনার ওই জমি বা ওই যে চাষের যে ব্যাপারটা, মানে আমরা এই মুহূর্তে দেখাবো তাদেরকে। মানে এটা খুব ইন্টারেস্টিং যে
মানুষ না, অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে, এটা আমাকে খুব বাঁচার রসদ দেয়। কিরকম, ধরুন আমি একটা প্রজেক্টে কাজ করলাম, সেই প্রজেক্টটা প্রচুর ভালো হলো, হ্যাঁ, তারপরে হঠাৎ আমার কাছে 3-4 বছর কোনো কাজ নেই। তো তখন তো আমাকে আবার কিছু একটা সৃষ্টি করতে হবে, সৃষ্টিশীলতা একটা ক্রিয়েটিভ পার্সনের জায়গা। তখন ওই একটা মাটি, সেই মাটির এগুলো আমাকে না হেল্প করবে, বাঁচার রসদ জুগেছে। একটা মাটি, সেই মাটিকে আমি আস্তে আস্তে কুপিয়ে সেটাকে চাষযোগ্য করা, ওখানকার লোকাল চাষিদের সাথে থেকে সেখানে কিভাবে গাছে বেগুন হয়, ঢেঁড়স হয়, এসব এগুলোকে করা, এগুলোকে আবার নিজের নেওয়া, এইটা কিন্তু আমাকে একটা ইন্সপায়ার করে আবার নতুন একটা সূর্য দেখার জন্য, যে না আমি কখনোই হতাশ হব না, আমার আবার কাজ হবে। তার আগে আমি আমি একটা কিছুর মধ্যে রয়েছি, যেটা গ্রো করছি, সেটাকে খাবার খাচ্ছি, বাজারে যেতে হচ্ছে না। তো এটা আমাকে মানসিক ভাবেও একটা এবং শারীরিক ভাবে আমাকে অনেক স্ট্রং করে, মানে মেন্টালি আমাকে অনেক মোটিভেট করে। আর এই যে আপনি চাষের কথা বললেন বলে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, যে এই যে চাষ করা মানে একটা জমিকে প্রথমে চাষের উপযুক্ত করে গড়ে তোলা, রাইট, রাইট। সেইখানে তারপরে সেইখানে কিছু একটা তৈরি করা, এই যে হ্যাঁ, জিনিসটা, এটা তো আজকে যখন একটা চরিত্র করেন, হ্যাঁ, সেই চরিত্র যদি টেলিভিশনের জন্য হয়, তাহলে তার জন্য সেই চরিত্রটার মতো নিজেকে ভেতরে চাষ করে করে চরিত্রটার উপযোগী করে নিজেকে গড়ে তোলা, তারপরে আপনার সেই ফসলটা পান যেটা চরিত্রটা গিয়ে মানুষের ভালো লাগে। এই দুটো মানে ওই চাষ থেকে এই চরিত্র পর্যন্ত কিভাবে কানেক্ট করতে পারেন? আসলে আহ, কোনো কোনো জার্নি, কোনো চলার পথ খুব একটা সহজ হয় না। আমি ভাবলাম যে এটা খুব সহজে আমি প্রাপ্তি হবে, আমার হবে না। এই প্রশ্নের এতে আমার মনে হলো যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা শো হয়েছিল রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, ওথেলো। ওথেলোতে আমি ক্যাসিওটা করতাম। আচ্ছা। তো যখন হয়েছিল সেটা অমর ঘোষের প্রোডাকশন ছিল। তো ক্যাসিও করার সময় না আমি না অনেকবার ভেবেছি যে আমি কিরকম করব। ওই যে জার্নি, ওই যে শব্দ চয়ন, কারণ সিনেমাতে টেক আছে, রিটেক আছে, ফিল্মে আছে, টেলিভিশনে আছে, কিন্তু থিয়েটারে নেই। তো ওটা আমাকে খুব একটা ইন্সপায়ার করছিল। তারপর যখন মেঘনাথ ভট্টাচার্যের সাথে আমি একটা কাজ করছি পশ্চিমবঙ্গ নাট্য সংঘের সর্দার আসমির হাতিয়ারে, ওই হাতিয়ারে যখন করছি, তখন ওই সময় ওই ক্যারেক্টারটা কিভাবে করেছে, ডেভেলপ ওই গ্রুম করেছে, করতে করতে গেছে। এই প্রসঙ্গে এক্ষুনি আপনাদের এতে একজন শিল্পীর সাথে আমার দেখা হলো অনেক বছর বাদে, পিউ মানে কাঞ্চনা। ও আমাকে বলছিল, ওকে দেখে আমার মনে পড়লো যে আমি টেলিভিশনে খুব একটা বেশ কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছি, মানুষের মনেও আছে, অনেক সময় মনেও থাকে না। তার মধ্যে একটা চরিত্র আমি অবাক হয়ে গেছিলাম, যে আমি এই যে টেলিভিশন জার্নি শুরুতে না আমি একটা মানে কিভাবে আমি এখানে যাব, তখন আমি ক্যামেরা বোঝার জন্য একজন একটা ইনস্টিটিউট দরকার ছিল, যে ক্যামেরা আমি কোনো আচ্ছা। ইনস্টিটিউটকে এ করছি না, প্রোগ্রামটা করছি না, দরকার ছিল। তখন আমি খুঁজতে খুঁজতে আমি একবার মানে আমাকে সত্যি হেল্প করেছিল, আমি অরিন্দম দা খেয়ালিতে ওদের কাছে গেছিলাম যে আমি কিভাবে বুঝবো কি করবো। ওদের সাথে ওদের কিছু ক্যামেরার পজিশন কিভাবে কি হয়, ক্লোজ শট, এই শট। তো তখন তো একটা অসহায় হেল্পলেস ছিলাম যে এটা কিভাবে করবো। তো ওই সময় আমার ওরা বেশ কিছুদিন বাদে আমার ফোন করার পরে বলে তুই আসবি, তোকে তুই দেখ, বলার পরে বলে চোখটা বন্ধ করতো। তো আমি এরকম চোখটা বন্ধ করতো, মুখটা বন্ধ করতাম, মুখটা বন্ধ করেছিলাম, বন্ধ করার পর বলছে ইয়াস চলবে। আমি খেয়ালের দিকে তাকিয়েছিলাম, অরিন্দমদের দিকে তাকিয়েছিলাম কি বলছে। তো এইখানে জার্নির কথা বলি, তখন ওরা আমাকে চয়েস করেছিল একটা চরিত্রের জন্য, যেটার নাম পরমপিতা লোকনাথ, আর সেটা হতো আকাশ বাংলাতে। আর এই পরমপিতা লোকনাথ ওইটা বেশ জনপ্রিয় হয়েছিল। আমি লোকনাথের চরিত্র করেছিলাম, আমার এই চেহারায় লোকনাথের চরিত্র করেছিলাম। তো তখন তাহলে আমি কিভাবে সেই জার্নিটার মধ্যে গেছিলাম। তো আমি যেদিন থেকে শুনলাম, তারপর থেকে আমি কন্টিনিউয়াস, আমার সামাও মনে হয়েছে, আমি তো অত বড় অ্যাক্টর নই, কিন্তু আমার মনে হয়েছে আমার ফল খাওয়া উচিত, আমার এদের সাথে ঘোরা উচিত, এদের সাথে থাকা উচিত, এই এই সন্ন্যাসীরা কিভাবে কথা বলে সেটা দেখা উচিত, ওই পিরিয়ডটাকে ধরা উচিত। কারণ আমরা তো কেউ কোনো মহর্ষি জারি পাঠ করি, আমরা তো তাকে দেখিনি। তো আমরা অন্তত সেইটাকে, সেই পিরিয়ডটা ধরার চেষ্টা করা উচিত। ওই সময় কোন টোনে কথা হতো, লার্জার দ্যান লাইফ, সেই গলাটা বলছি, গলা তো নর্মাল হবে, মানে সেই স্পিচ প্যাটার্নটাকে চেঞ্জ করা উচিত। এবং তখন আমি না পুরো উপোস করতাম, এবং আমার লীনকায় হয়ে গেছে, মানে শীর্ণকায় হয়ে গেছিলাম। মানে আমি ওই পাঁজর বার করে দিয়েছিলাম, করে ওই রকম ভাবে ওই ক্যারেক্টারটা তখন প্লে করি। এরপরে আস্তে আস্তে অনেক চরিত্রই করেছি, যেগুলো তখন ভাবতে হয়েছে যে আপনি যখন সিআইডির কথা বললেন, ওই সময় মনে হয়েছে যে সিআইডি তো রণজয়ের ক্যারেক্টার। আমি ভাবছি বম্বে থেকে এসে বসেছিল, তো ওরা
প্রায় আমি 1-1.5 বছর ধরে আমি ভাবছিলাম যে হবে কি হবে না। ভাবলাম যে এটা সত্যি না মিথ্যে। তারপরে যখন ফাইনালি যখন তাজ বেঙ্গলে আমি একটা কি হয়েছে এটা বলতে পারি এই হ্যাঁ, ঘটনা? অবশ্যই। আমার একটা কি হয়েছে যে আমাকে খালি বলছে যে এটা হবে, এসে একটু দেখা করে একটা অডিশন দাও। তো আমি তখন গেছি, গিয়ে অডিশন দিয়েছি। অডিশন দেওয়ার পরে তখন বলছে ঠিক আছে জানাবো। এবার সেটা ওই লর্ডসের মোড়ে একটা জায়গায় দিয়েছি। কারণ অনেক বছর বাদে আমাকে হঠাৎ করে ফোন করে বললো একটু আসতে হবে। তো আমি তখন রবি ওঝাজি ওনার খেলা আর মোহনা এই দুটোতে আমি খুব মানে প্রমিনেন্ট প্রমিনেন্ট ক্যারেক্টার পেয়েছিলাম। খেলাতে অভিক, মোহনাতে গৌতম। তো সেটাও একটা শিক্ষা যে রবিজি বম্বেতে কাজ করেছেন, মিতালি দি লিখতেন এবং রবিজি কিভাবে গালাগালি করতেন। উনি তো বাঙালি নন, কিন্তু উনি তো বম্বের। উনি কিভাবে আমাকে ইউজ করেছিলেন। ফ্লোরে তখন সায়ন্তন ছিল, আবিরা ছিল, বিশ্বজিৎ ছিল, রবীন নাম্বিয়ার ছিল। এরা সবাই মিলে যত্ন করে কিভাবে একটা চরিত্রকে কিভাবে করতে হয় সেটা যখন বুঝিয়েছে, বা নেগেটিভ ক্যারেক্টার কিভাবে করতে হয়, সেই যে জার্নি এটা। ইন দ্য মিন টাইম আমাকে তখন এরপরে তখন আমাকে বলছে বম্বের শো সিআইডি বাংলায় হবে। আমি অত বুঝিনি। মানে এবার হঠাৎ করে একবার একদিন বললো, ফোন করে বললো যে আহ, আজকে কালকে তাজ বেঙ্গলে আসতে হবে। তো আমি যখন গেছি, হাত পায়ে একটা চটি পরা, তো আমি একটা জিন্সের প্যান্ট ছেঁড়া, হোয়াইট একটা শার্ট পরা, আমি গিয়ে ঢুকি। তখন তো তাজ বেঙ্গলে বলছে যে আপনার চটি পরেছে। তখন আমি জুতো, দিকিদের জুতো ছিল ওদের, গাড়িটাকে রেখে আমি ওদের ওখানে ঢুকেছি। ঢুকে ঘন্টার মানে বন্ধু ছিল। আমি দেখলাম কি মানে মজা করে বলেছি, আরে কি বলিস, কেউ নেই, এসব বলছিস আমাকে। আমরা ভাবতেই পারিনি। তখন দেখছি যে দুজন মানুষ উঠে দাঁড়ালো। একজন বিপি সিং, যিনি ডিসিপি চিত্রলে করতেন সিআইডি, যিনি ফায়ার এর একজন কর্ণধার। আর ঈশ্বর সিং ছিলেন, আর দুজন ছিলেন, আর রাই ছিল, যিশুর দিদি রাই সেনগুপ্ত। আচ্ছা। রায়ের সাথে আমি এই শহরের কিছু গান বাজনা হতো যে যুক্ত ছিলাম বলে রাই আমার খুব পরিচিত ছিল ওই সময়। খুবই ভালো সম্পর্ক ছিল। তা আমার তখন হাত পা ঠান্ডা হতে শুরু করে। আমি এই মানুষগুলো একদম এরকম ভাবে ক্যাজুয়ালি ঢুকেছি, এতটা শার্ট খোলা, এরকম হেঁটে হেঁটে ঢুকেছি। আমার খুব মানে তখন আমার মানে ভিপি সিং, যিনি আর কি আমাকে ওই চরিত্রের জন্য তৈরি করেছেন, উনি আমাকে একটা কর্নারে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে কাঁধে হাত থেকে বলেছিলেন বেটা তুই ভাগেগা তো নেই। আমি তাকিয়েছিলাম, আমি কাঁদছিলাম, ক্রাইং। মানে আমাকে বলছে, আমি শুধু একটাই কথা বলতে পেরেছিলাম যে আপনি আমার একটা ভাঙা মোটর বাইক দেবেন বা একটা ভাঙা জিপ দেবেন, আমি স্টান্ট করে আপনাকে দেখিয়ে দেবো। সিআইডি ইতিহাস। তো আমি সবই স্টান্ট আমি নিজেই করতাম। কিন্তু ওটাই যে এই যে তৈরি হওয়া, উনিও তৈরি হওয়ার সুযোগ দিয়েছিলেন। উনি ভাবছিলেন যে কেন আমাকে, আমি ভাবছিলাম কেন আমাকে ওয়েট করাচ্ছে এবং আমি সিং করাচ্ছে চরিত্রটা। যে তখন হ্যাঁ, আমার অন্য কোনো কাজ চরিত্রটা করে। ভেতরে বসার যে ব্যাপারটা সেটা ওইরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, অনেকে করেন। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, যেটা আপনি শুরুতেই বললেন যে থিয়েটারের যে শিক্ষা, হ্যাঁ, তা আমরা তো এখনো দেখি যে যে কোনো জায়গায় ভালো অভিনেতা করতে গেলে একবার থিয়েটারের মঞ্চের দিকেই পরিচালকরা এখনো চোখ রাইট, ফেরান। রাইট, রাইট। তো আপনার যে অভিনয় জীবনে থিয়েটার কতটা সাহায্য করেছে? মানে আমি থিয়েটারের বাইরে এসে এই মানে ক্যামেরার সামনের অভিনয়। সাহায্য করেছে মানে কনফিডেন্স। দেখুন আমি দুটো মানুষকে জানি, যে দুটো মানুষকে আমি দেখেছি আমার জীবদ্দশায়। কারণ আমি অডিও অ্যাক্টিংও করি, আমি আবৃত্তি রিসাইট করি, যেটা আমার আচ্ছা। মার হাত ধরে আমার কাছে এসছে। আহ, আমি দুটো মানুষকে প্রণাম করি। তাদের সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু একজন হচ্ছে, হ্যাঁ, জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম সন্তু মুখোপাধ্যায়ের সাথে, প্রথম কদম ফুল। আহ, ওটাতে মমদি ছিলেন, তারও অনেক গল্প। সে গল্প আছে, কখনো শুনতে চাইলে বলবো। হ্যাঁ, শকুন্তলা বড়ুয়া সে গল্প আছে, কোন শুনতে চাইলে বলবো, ইন্টারেস্ট। তো দুটো মানুষকে প্রণাম করবো, একদিন বিপ্লব চট্টোপাধ্যায়, একজন সন্তু মুখোপাধ্যায়। কারণ এই দুটো মানুষকে আমি দেখেছি, এরা অডিও ও থিয়েটার, যাত্রা, টেলিভিশন এবং ফিল্ম, পাঁচটাতে সাবলীল। আমি এদের কানে নিয়ে শুনতাম। এবং টেলিভিশনে বলে না যে ভোকাল অ্যাক্টিং কোনো কাজে লাগে না, কিন্তু আমি প্রেসড হয়েছি, আমাকে মানুষজন ভালোবেসেছে যে টেলিভিশনে ভোকাল অ্যাক্টিং ইউজের জন্য। সেটা হয়তো কতটা করতে পেরেছি জানি না, যারা আমার দর্শক তারা বলবেন যে আমি ভোকাল অ্যাক্টিং কতটা ইউজ করেছি। এবং এবং থিয়েটারের যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, যেহেতু থিয়েটার অনেক মানুষের সামনে লাইভ করতে হবে, ওটা একটা কনফিডেন্স থাকে। আপনাকে থিয়েটারাল অ্যাক্টিংটা ভুলে যেতে হবে। অনেক মানুষ আছে যারা থিয়েটার থেকে এসে সাকসেসফুল হননি,
কিন্তু তারা কি অ্যাক্টর নন? তারা তো অ্যাক্টর। থিয়েটারে হয়তো তারা দারুণ থিয়েটারে দাপুটে কাজ করে। আপনাকে ডিফারেন্সটা বুঝতে হবে যে অডিওতে কোনটা লার্জার দ্যান লাইফ, সেমি লার্জার দ্যান লাইফ, নর্মাল। আর টেলিভিশন তো ঘরের মধ্যে, তো সেখানে তো আরো বেশি আপনাকে নর্মাল পাঠ করতে হবে। কিন্তু থিয়েটার মানুষকে উচ্চারণ শেখায়, থিয়েটার মানুষকে দাঁড়াতে শেখায়, থিয়েটার মানুষকে কনফিডেন্স দেয় যে তুমি পারবে। এটা তবে এখনো তো বুক কাঁপে অ্যাকশন বললে, এখনো তো পা কাঁপে। তো ওটা শিক্ষার বিষয়, ওটা তো মানে আমি কতটা শিখেছি তার উপরে ডিপেন্ড করছে এটা। মানে আর এই যে অডিও অ্যাক্টিং এর কথা যেটা বললেন, ভয়েস অ্যাক্টিং এর কথা যেটা বললেন, এইটাতে আমি আসতাম যে যেহেতু আপনি রিসাইটেশনটা করেন, হ্যাঁ, তো এই ইমোট করবার জন্য তো হুম, ভয়েস অ্যাক্টিংটা খুব দরকার হয়ই। হুম, তো এই কিন্তু এখন অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে পরিচালকদের কাছে সেই সময়টা থাকে না যে একজন মানুষকে দিয়ে যেটা করানোর ব্যাপারটা, ডাবিং এও সেই জায়গাটা গিয়ে খুব যে ডাবিং এর সময়ও প্রচুর টাইম পাওয়া যায় তাও নয়। তো এই যে টাইম কনস্ট্রেন্ট, তার মধ্যে হয়তো একজন অভিনেতার মধ্যে অনেক কিছু আছে, তিনি চাইছেন দিতে, কিন্তু তার দেওয়ার সম্ভাবনাটাই তৈরি হচ্ছে না কারণ তার হাতে সময় কম। একজন শিল্পী হিসেবে এইসব সময়গুলো সেটাই আফসোস তো, হয়। সেটাই তো ক্লিক। মানে দেখুন, আপনাকে প্রচুর সময় দেওয়া যাবে না, টেলিভিশনের এটাই শর্ত। তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনি যদি মেকআপ রুমে বসে প্রচুর আড্ডা মারেন, গল্প করেন, তারপরে গিয়ে পাঠ করতে যান, তাহলে তো আপনি ইনজাস্টিস করছেন প্রোডাকশনকে। আপনি দেখবেন একটা প্রোডাকশনে আপনাকে ঠিক মতো একজন চা দিল না, আপনি তাকে বাজে কথা বললেন বা প্রোডাকশনের নামে কথা বলে, এই চা চা দিয়ে গেল। আপনাকে পার্ট দিল, আপনি সে পার্টটা ভালো করে করলেন না। আপনি আড্ডা মারলেন, তারপরে গিয়ে আপনি ওখানে গিয়ে 4টে এনজি করলেন। তো সেটা তো কোনো প্রফেশনাল। আমি আমি আমাকে ক্ষমা করবেন যারা দেখছেন, বহুকে দেখেছি। তো আপনাকে তো ওটা হয় আপনাকে কনফিডেন্স থাকতে হবে, আরে ঠিক আছে গল্প করলাম করলাম, আমি গিয়ে মেরে দিয়ে চলে আসবো, সেটা ডিফারেন্ট। কিন্তু আপনি যখন একটা প্রোডাকশন থেকে প্রম্পটনেস আশা করেন যে আপনাকে ঠিকমতো চা দেবে, আপনাকে প্রপারলি খাবার দেবে, আপনাকে ঠিকমতো অ্যাটেন্ড করবে, আপনার গাড়ি এলে ঠিকমতো তাকে সাইড করবে, আপনাকে 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 ঠিকমতো পেমেন্ট করবে না, আপনার রেসপন্সিবিলিটি ঠিক ততটাই। প্রফেশনাল ওয়ার্ল্ডে আপনি তো করতে পারেন না যে না আমি পারছি না। এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে, ঘটেনি তা নয়। সেখান থেকে আমার জেদ বেড়েছে। আমি তো বাংলা সিরিয়ালের আর্টিস্টের মতো চেহারাই নয় আমার। তো আমার জেদ বেড়েছে। এটার জন্য প্রফেশনালিজম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখুন, আপনার একটা গলা আপনি ইউজ করবেন, তা আপনাকে তার আগে প্র্যাকটিস করতে হবে। আপনাকে আমি রিসাইটেশনের কিছু, মানে আমার লাইভ রিসাইটেশনের কিছু জায়গায় যদি পাঠাই, তাহলে আপনি বুঝবেন যে, বা আপনাকে যদি আমি ধরুন আমি সিআইডি তে ডুয়েল ক্যারেক্টার করেছি, একটা রণজয় একটা রণজয় নয়, লোকে বুঝতে পারছে না। এবার ডুয়েল ক্যারেক্টারকে দর্শকের সামনে বোঝাতে হবে। তাহলে সেখানটাতে আমি গিয়ে একটাতে পুরো গলা ভেঙে ফেলেছিলাম, অ্যাক্টিং প্যাটার্ন চেঞ্জ করেছিলাম, এট এ টাইমেই দুজনকে দেখাচ্ছে একটা সিনে। তো আপনি তখন ভাববেন যে এর যে গলাটা ভেঙেছে, এটা কি করে ভেঙেছে, এটা এটা কি করে সম্ভব হয়েছে। তো এটা তো দেখুন, ফিজিক্যালি ফিট থাকাটা ইম্পর্টেন্ট। আপনি ফাইট করবেন, সাপোজ আমি আপনাকে, আপনি ওই সিআইডি তে একটা সিকোয়েন্স আছে, আমি মারছি দুজনকে, আবার আমি আর একটা ইমিডিয়েট জায়গায় সিআইডি তে আছে, একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছে, তার প্রেমে পড়ে গেছি, অথবা তারপরে কোনো সিরিয়ালে ধরুন মানে বিপরীত ধর্মী আর কি। বিপরীত। তো দুটোকেই বিশ্বাসযোগ্য করে তোলা যায়। সেটাকে বিশ্বাসযোগ্য করতে গেলে আপনাকে তো আপনার মস্তিষ্ক থাকতে হবে, মানে এটা থাকতে হবে না এই জায়গা। অনেকেই বলবে যে আমি সুযোগ পাচ্ছি না, আমি পাঠ করতে, আমি বলবো না কখনো। কারণ আমার মনে হয় যে আমি আমার মতো মানুষ যে জুনিয়র আর্টিস্ট ছিলাম, যে হিরোর দামি করেছে, হ্যাঁ, তো আমার মনে আছে আমার দামি করেছিলাম মিঠুদার, উল্টো দিকে ছিল মিতা দেব রায়, দুটি পাতার হিরোইন, ডিরেক্টর ছিল পান্না হোসেন। আমি তখন জানতাম না, প্রচুর পয়সার দরকার ছিল। আমাকে বলেছিল তোর তো দাড়ি আছে, কেটে আয়, সরু গোফ রাখবি। আমি বলছি আমি অভিনয় করতে যাচ্ছি, আমাকে বলে দিচ্ছিল। তো পয়সা পেয়েছিলাম তার জন্য, ব্যাক টু ক্যামেরা ছিলাম, লাইনটা ছিল, তুই ভুলিস না টুমকি, গদাইয়া ছকাই ঘোষের মতো মালিকের লাঠি খেয়ে তোর জন্ম হয়েছিল। আমার আজকের ডেটও মনে আছে। মিতাদি কোথায় আছেন, কেমন আছেন, মাঝখানে শুনেছিলাম উনি কোথাও ভিক্ষা করছেন বা কিছু এরকম কিছু একটা, কারো তারাপীঠে বা কোথাও, খুব দুঃখ হয়েছিল। তো আমাদের আর্টিস্টের জীবনটা তো এরকমই। আমি যদি অহংকার করি কোন জায়গা থেকে, আমি যদি প্রত্যেক মুহূর্তে অহংকার করি, তাহলে তো আর শিল্পীর লড়াই অন্তহীন। আর এই যে নিজেকে ভাঙা বা কিছু যখন এটা করা হয়, তখন তো মানুষ একটা রেকগনিশনও চায় হ্যাঁ, যে
সবাই যে পান তা নয়, কিন্তু একজন শিল্পী তো চান যে তার দর্শকের ভালোবাসা থাকবে, তার প্যারালালি তার সমালোচকদের কাছ থেকেও কিছুটা তার রেকগনিশন আসবে। তো এই যে এত রকমের নিজেকে ভেঙে করা কাজ, সেই কাজ থেকে রেকগনিশন নিশ্চয়ই আপনার কাছেও এসেছে। চরিত্র তো মানুষের মনে দাগ কেটেইছে, তার থেকে প্রাপ্তি কি কি হলো? প্রাপ্তি দর্শকদের ভালোবাসা, শুধু দর্শকদের ভালোবাসা, আর কিছু অদ্ভুত অদ্ভুত নাম যদি আপনি শুনতে চান বলতে পারি, অদ্ভুত ঘটনা, তাদের প্রেম, তাদের ভালোবাসা। সরকারি অর্থে, সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনোভাবে আমি নমিনেশনও পাইনি কোনো চরিত্রের জন্য। আচ্ছা, ভেবেছিলাম পাবো, লাস্ট জয়ীতে আমি খুব একটা, আমি সাগর দত্ত একটা চরিত্র করেছিলাম, আমার খুব স্বপ্ন ছিল যে আমি একটা নমিনেশন পাবো, মঞ্চে উঠবো। যাক, হয়নি, যাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু চরিত্রটা মানুষের মনে লেগেছে, এটা মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি হ্যাঁ বলছি, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি দুটো জায়গায় কথা বলি। আমরা অনেকে মিলে এরকম একটা রেস্টুরেন্টে, এরকম একটা জায়গায় বসে কফি খাচ্ছি, দূরে একটা মানুষ বসে আছে, সেই মানুষটা দেখুন কিরকম হয়, দেখুন না, আমি বলি আপনাকে মাঝখানে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে দেখুন না, আমি তো ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছি ছবি নিয়ে, তখন তো আর ছিল না। এবার দেখুন, একবার দেখছি খুব ছোটবেলায় হাফ প্যান্ট পরা অবস্থা, দেখছি যে এরকম টেকনিশিয়ান স্টুডিও ঢুকে লেফটে একটা বড় স্টুডিও, দেখছি যে এরকম করে তাকিয়ে দেখছি যে বুম্বাদা, শকুন্তলা বড়ু আর শুভেন্দু যেটু, এরা তিনজন বসে আছে, এবং ওই কোলে বুম্বাদা আর কোলে, বুম্বাদা শকুন্তলা বড়ুয়া ম্যাডামের কোলে এরকম কিছু খাবার ঢেলে ঢেলে দিচ্ছে। আমি দেখছি শুটিং, সবাই বলছে আওয়াজ করবি না কিন্তু, তাহলে ঢুকতে দেবো না। আমি বলছি ঠিক আছে, স্টুডিওতে আওয়াজ করবি না। তারপর আমি এরকম ঘুরতে ঘুরতে, হলে যে সিনেমা আসতো দেখতে যেতাম, তো আমি একদিন ঘুরতে ঘুরতে বুম্বাদার একটা ছবি দেখতে গেছি। ঘুরতে গিয়ে দেখি ওই সিনটা, আমি চিৎকার করে বলছি, আরে এই সিনটা দেখেছি, তো ওটা হচ্ছে অমর সঙ্গীত ছবি। হ্যাঁ, তো এর মানে এরকম ঘটনা ঘটেছে। তো এরকম কাজ করছি, তারপর তো কোনো রকমে আপনার সবার আশীর্বাদে কাজ করছি একটা বার। এরপর আমরা বন্ধুরা মিলে একটা টেবিলে বসে আমরা এরকম ভাবে খাবার খাচ্ছি, এরকম করছি। তো হঠাৎ করে দেখি দূরে একদম শ্যাডো এবং লাইট, ছোট ছোট লাইট, টিভির আলো এরকম, এরকম মাথার উপরে কেন চাইনিজ অনেক দূর থেকে একটা আওয়াজ আসছে। বলছে দেখ, এই ছেলেটা আমার জামাইকে বলেছি, ছেলেটা দুর্ধর্ষ অভিনয় করে, দারুণ, কলকাতা ইন্ডাস্ট্রিতে। এবার আমরা বন্ধুদের বলতে, তোকে বলছি তোকে বলছি, এরকম হয় না মাথা, কিন্তু দেখতে পাচ্ছি না কে বলছে। এবার খেতে হঠাৎ করে দেখি মানে আপনার সামনে কেউ এসে দাঁড়ালে আপনি দেখতে পাবেন, হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়েছে, সামনে কেউ দাঁড়িয়েছে বুঝতে পারছি না। এবার আমরা খাচ্ছি, এবার তোমাকে না খুব ভালো লাগে, হ্যাঁ, আমি তো সবাইকে বলি, তো আমি বলছি তোকে বলছে তোকে বলছে তোকে বলছে তোকে বলছে, যে এই তোমাকে বলছি। আমি তখন রেড কালারের শার্ট বা এরকম কিছু পরেছি, এই যে উঠে তাদের মাথা অব্দি দেখে বলছি যে আরে শকুন্তলা বড়ুয়া। আমার সেই ছোটবেলার ভিড় করা, যে আমি তো সেই পেছনে দাঁড়িয়েছিলাম, এই পাঠ করার জন্য গেছি, এরকম ভিড় করে আসছে, আমার পিছনে গলা দলা পাকিয়ে যাচ্ছে। বলছে আমি আশিসকে বলেছি যে কলকাতাটা ছেলে এসছে, ফাটিয়ে অভিনয় করছে, অদ্ভুত চেহারা তার। আমি খাবার পড়ে গেছে হাত থেকে, আমি ছুটে গিয়ে পা হাত দিয়ে প্রণাম করেছি। আমি বলছি যে আমি না এরকম দেখেছি আপনাকে, এরকম টিনের দরজার পেছন থেকে শুটিং এ ফ্লোরে কেড়ে ফেলেছি ওনার সামনে। এরকমই ঘটনা, এইটাই আশীর্বাদ সবার সামনে। একদম এরকমই ঘটনা হয়েছে মমতা শঙ্করের সাথে। এরকম কথা বলতে বলতে উনি, আমিও ওনার এক ছাত্রীকে বলেছিলাম যে আমি আপনাকে ভীষণ ভালো করে জানি, ভীষণ ভালো করে ওনাকে চিনি। উনি প্রথম কদম ফুলে উনি এরকম উঠে গেলেন বাসে, আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম, আমি ঘড়ি দেখে ওই বাসে উঠলাম, পেছনে সন্তু মুখোপাধ্যায়। তো বলে আচ্ছা আলাপ করিয়ে দেবো, তো তার সাথে কোনো কারণে আলাপ হয়নি। এরপরে নজরুল মঞ্চে একটা বড় প্রোগ্রাম হচ্ছে, সিএম রয়েছেন, সবাই রয়েছেন, সবাই। তো আমি দিচ্ছি, আমি ভাবছি যে আমার তো কোনো এখানে প্রাইজ নেই, ইনভাইট করেছে, আমি কি পেছনে একটা সোফায় বসতে গেছি, কিছুক্ষণ বসে থাকার পর বেরিয়ে চুপি করে চলে যাচ্ছি। আমার তো কোনো সার্টিফিকেট নেই, কোনো প্রাইজ নেই, বেরিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে একটা হাত, এই যে কোথায় যাচ্ছ, ঘুরে দেখি মমতা শঙ্কর। তো আমার দলা পাকিয়ে, আমি বলছি, উনি বলছেন নজরুল মঞ্চে সবার সামনে যে এই পুরো ফ্যামিলি মিলে তোমাকে দেখি, প্রচন্ড ভালো লাগে। আমি বলছি যে শুধু বলতে পেরেছিলাম ওনার পায়ে হাত দিয়ে যে আমি তো আপনার এক স্টুডেন্টের সাথে কথা বলে আপনাকে মিট করবো। আমি যখন ছোট ছিলাম তখন প্রথম কদম ফুল বলে একটা সিরিয়াল হতো, যাতে আমি জুনিয়র আর্টিস্ট ছিলাম। আমি বাস থেকে উঠেছি, আপনাকে খালি দেখেছি, আপনি কত নাম করা ব্যক্তিত্ব, আর আপনি আমায় বলছেন এত মানুষের সামনে। আমার একটা আফসোস ছিল যে আমার কোনো প্রাইজ পুরস্কার কিছু নেই, কিন্তু আমার আফসোস মিটে গেল যে আপনি আমাকে
পুরস্কার দিয়ে। একদমই, মানে একজনের অভিনেতার জীবনে বা শিল্পীর জীবনে এগুলোই পাওয়া এইরকম মানুষের কাছ থেকে। তো অবশ্যই আমার দর্শকরা এটা জানতে চাইবেন যে এতক্ষণ যারা শুনলেন, আপনাকে আগামীতে তারা কি কি কাজে দেখতে পাবে, কোন কোন কাজে? আমি শেষ কাজ অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে রোশনাই করেছি, তার আগে নিমফুলের মধু, তার ইমিডিয়েট আগে তো ছবি সেগুলো তো ওটিটিতে গেলে এখনো দেখতে পাওয়া যায়। না, ওটিটিতে গেলে দেখতে পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ সিআইডি করেছি, তারপরে জয়ী করেছি, জয়ীতে খুব বড় একটা চরিত্র ছিল। তারপরে গুড্ডু গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে, যেটার সাথে ভিলেনটা করতাম অভিষেক। তারপরে তিতলিতে একটা কথা বলছি না, যে আজকে সকালবেলা উঠে আমি দেখলাম যে আমার অনেক বড় বড় কাট আউট, যেটা সিআইডি তে হয়েছে বা জয়ীতে, এরকম অত বড় একটা ভিলেনের ছবি। শিল্পীর জীবনের সুযোগ খুব কম আসে, কমটাকে যত্ন করতে হয়, কিন্তু শিল্পীর জীবনে যে সুযোগটা আছে, সুযোগে যদি তুমি বড় হও, সেই বড়তে অহংকার করতে নেই, সেটা আমার কোনোদিনই ছিল না। কিন্তু আমি এখনো একটা ভালো ও গ্রাউন্ড খুঁজছি, ভালো জায়গা খুঁজছি, যেখানে আমি অনেক ভালো কাজ করতে পারবো, আরো ভালো, কারণ আমরা তো সবাই শিক্ষার্থী। একদম। তো আর শেষ তিনটে ছবি বেরিয়েছে, কলির অর্জুন 2, এরাও শত্রু আর বিদ্রোহিনী। তো এই তিনটে ছবি আমার রিলিজ করেছে, তো রিলিজ ভালো, হলে রেসপন্স ভালো। আগামী দিনে আমি আরো ভালো কাজ করতে চাই, আমার কাছে কাজটা ইম্পর্টেন্ট ছিল বরাবর। কমার্শিয়াল ফ্যাক্টর তো চলার পথে থাকবে, কিন্তু আজকের ডেট অব্দি সেই আলোচনাগুলো আমার মাথায় কখনো ডাইরেক্ট প্রডিউসারদের সাথে বা কখনো কোনো চ্যানেলের লোকের সাথে বা কারোর সাথেই আসেনি যে আমাকে কত পয়সা দেবে। আমি এখনো বলি আমার কাজ দেখো, দেখার পরে যদি মনে হয় পয়সা। অবশ্যই, আর আপনারাও নিশ্চয়ই জয়দার কাজ দেখবেন। আমরা তো দেখেছি, যারা তারা জানি যে উনি খুবই ভালো অভিনেতা, এবং থিয়েটারের মঞ্চ থেকে যারা এসেছেন তাদের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আর যার কাছে ওর শিক্ষা শুরু, যে থিয়েটারের যে নাম উনি প্রথমেই বলেছেন, সেই জায়গা থেকে কখনো খুব খারাপ অভিনেতা আমরা পাই। তো আপনারা সবাই দেখতে থাকুন, জয়দার কাজ দেখতে থাকুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।